তাহলে বিবেকবান কারা আছে? যারা আপনার পদলের উপরে তারা। আমি বলেছি কামিনী কাঞ্চন বিজেপিতে যেটা আছে বন্ধ হোক। হ্যাঁ, রেখা পাত্র পরোক্ষভাবে এই কথা আমাদের বলেছে। রেখা পাত্র বসিরহাটে, যে আমি কোনো টাকাই পাইনি, টাকা কে খরচা করেছে যাই না। বলছে কেন বলুন না, অজস্র লোক বলছে, আপনাদের কর্মী সমর্থকরা বলছে লুট হয়ে গেছে টাকা, লুট। কেউ কামিনী করেন, কেউ কাঞ্চন করেন, এদেরকে পার্টি থেকে তাড়ান। এটা আমি বলেছি, আমাকে থ্রেট করা হয়েছিল জানেন। যমুনার গঙ্গা নয়, ওটা যমুনা গঙ্গা, যমুনার নয়, রটানো ম্যাডাম, একটু ভুল হলো না। ছাত্রছাত্রীদেরকে আমি সকালবেলা যখন প্রার্থনা সঙ্গীতটা গাইতে বলি, অনেক ছাত্রছাত্রী যমুনার গঙ্গা বলে, ঠিকই বলে। আমরা দিনের পর দিন ওটাকে কারেকশন করে অনেক কষ্ট করে যমুনা গঙ্গা করিয়েছি ম্যাডাম। আপনার বিজেপি তৃণমূল দল একটা ট্রেনিং সেন্টার করুন, জাতীয় সঙ্গীতটা যেন অন্তত সঠিকভাবে গায়। 1996 সাল থেকে তার চাকরি চলে গেছে, ওই কারণে চাকরি চলে গেছে, মাননীয়কে বাঁচিয়েছিলেন বলে। সেই সিরাজুল ইসলাম মন্ডল, হ্যাঁ আপনি 10 লক্ষ চাকরি দেবেন, সিরাজুল হক মন্ডলকে আপনি চাকরি দেবেন না? ম্যাডামের চটি ছিঁড়ে যায়, সেফটি পিন দিয়ে চটি আটকায়। ম্যাডাম মুখ্যমন্ত্রী, তার আগে এমপিও ছিলেন, সব টাকা মানুষের জন্য বিলিয়ে দেন। তিনি যা কিছু বইপত্র লেখেন, অজস্র বই লিখেছেন, শতাধিক বই লিখেছেন, নাটক, উপন্যাস, কবিতা। তিনি লয়ার, তিনি ভাষা কত জ্ঞান তার। মাননীয়া, আপনি ওই যে বললেন না গরিব থাকা, না বাংলার লোক গরিব থাকবে না, আনন্দ থাকবে, কিন্তু আপনি না ওই চুমুরগুলোকে ধরতে পারবেন একটু, যারা খুব ধনী হয়ে গেছে, যারা ডাল ভাত না খেয়ে রোজই রসগোল্লা খাচ্ছে আর মাটন খাচ্ছে, মটন খেয়েও হবে না, তার বান্ধবীদেরও খাওয়াচ্ছে। একটা একঘেয়েমি ভাল লাগে না। রোজ ধরুন আপনাকে যদি খাসির মাংস খাওয়ায়, ভাল লাগবে? কতদিন ধরে সারে জানার সাহায্যা ইকবালের লেখা হয় বলুন তো, স্যার কবি ইকবাল, তাহলে এটাও চেঞ্জ করতে হবে। উনি করে দিয়েছেন, মাননীয় অধিকার আছে। অত ভোট পেলে কিন্তু একটু, আর দেখুন বয়স হয়েছে, তারপরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে থামিয়ে দিয়েছে, খেয়াল করে দেখছেন। আমার মনে হয় মাননীয় মাঝে মাঝে চান যে যুব সম্প্রদায়কে রসে বসে রাখতে হবে, এমন একটি কথা বলবো যে সবাই মিলে হোক কলরব করবে, আনন্দ করবে, মজা করবে, ফুর্তি করবে। এটা খারাপ কি আছে? আপনার কথা নিয়ে যদি কেউ আনন্দ পায়, অসুবিধা কি আছে? তাই মাননীয় অনেক কিছু দিয়েছে, যুব সম্প্রদায়কে চাকরি যদি পুরোটা দিতে নাও পারেন, আনন্দ তো দিয়েছেন। আপনি কাফের শব্দটির মধ্যে আনন্দটা খুঁজুন। আর নজরুল ইসলাম সাহেব সারে জাহাঁ সাহেব লিখেছেন, এটার জন্য আনন্দটা খুঁজুন। ধন্যবাদ। আমি কোট বলবো, মুখ্যমন্ত্রী বলছেন আমরা বিত্তবান চাই না, বিবেকবান চাই, আমরা লোভী হতে চাই না, মানুষের বন্ধু হতে চাই। এবার প্রশ্ন উঠছে, বিবেকবান বলতে আমরা আপনাদের মতো সামাজিক প্রতিচ্ছবি আমাদের চোখে ভেসে ওঠে, তাহলে কি পরোক্ষভাবে কোথাও গিয়ে আপনাদের মতো বিবেকবানদেরকেই চাচ্ছেন মুখ্যমন্ত্রী? এবং এটা কি সম্ভব তৃণমূল দলে? যাক, বিবেকবান চেয়েছে, আপনি এইটাকে কনভিন্স করুন। বলেছেন তো, উনি বলেছেন, আরো কথা বলেছেন, কিন্তু ভালো ভালো কথা পেয়েছে। বলেছেন নিজে দুর্নীতি করবো না আর দুর্নীতি সহ্য করবো না। আপনারা দুর্নীতি নিজে করবেন না আর দুর্নীতি সহ্য করবেন না, বলেছেন না? আচ্ছা মাননীয়, আপনি বিবেকবান চান না? যাক, আপনার খুব বেশি। তাহলে বিবেকবান কারা আছে? যারা আপনার পদলের উপরে তারা? খুব ঠান্ডা মাথায় না ম্যাডাম, যারা আপনার গঠনমূলক সমালোচনা করে, আপনার সমালোচনা করার জন্য সমালোচনা বলছি না, কিন্তু গঠনমূলক, যারা রাজা তুমি উলঙ্গ বলতে পারে ম্যাডাম, যারা বলতে পারে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, না মাস্টারমশাই কিছু দেখেছেন এবং তিনি বলেছেন, তিনি রক্তাক্ত হয়েছেন, তিনি মৃত্যুমুখে পড়েছেন, কাজী মাস্টার বসে আছেন। আমি বিবেকবান করে যাই না, কিন্তু আমি চেষ্টা করি, আমি আমরা চেষ্টা করি ম্যাডাম। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা আপনার করি, আপনার শত্রু আমরা করি। আপনার কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মোটেই না, ভুল বুঝছেন ম্যাডাম, নিশ্চয়ই না, নিশ্চয়ই করে নয়। তাই রাষ্ট্রবাদী প্রসঙ্গ যখন উঠেছিল যে মুসলমানদের রাষ্ট্রবাদী আমরা মনে করতে চাইছিলাম, আমি তার তীব্র প্রতিবাদ করেছিলাম, আমি তার সমালোচনা করেছি, আমার মুখ আটকায়নি ম্যাডাম। আপনি দেখেছেন সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে যিনি সোচ্চার হয়ে কথা বলেছেন এবং গোটা পশ্চিমবঙ্গের মিডিয়া যেটা তোলপাড় করেছিল, আমার বক্তব্য ছিল কোনো পার্টির হয়ে নয়, এটা নৈতিক বক্তব্য। আমি বলেছি কামিনী কাঞ্চন বিজেপিতে যেটা আছে বন্ধ হোক। আপনার রাষ্ট্রবাদী কি কামিনী কাঞ্চনের মধ্যে খুঁজছেন নাকি? বিজেপি করলেই রাষ্ট্রবাদী নাকি? কামিনী কাঞ্চন বন্ধ করুন, তাদেরও সবকা সাথ সবকা বিকাশ দরকার নেই। ওই কামিনী কাঞ্চন করার লোকদের কিন্তু বিকাশ বন্ধ করুন। ওটা বিজেপিতে না থাকলে তথাগত রায় বললেন কেন, এটা বলুন তো? কৃষ্ণনগরে যিনি ক্যান্ডিডেট ছিলেন এমপি, তিনি বললেন কেন বলুন তো?
হ্যাঁ, রেখা পাত্র পরোক্ষভাবে এই কথা আমাদের বলেছেন, রেখা পাত্র বসিরহাটে, যে আমি কোনো টাকাই পাইনি, টাকা কে খরচা করেছে যাই না। বলছে কেন বলুন না, অজস্র লোক বলছে, আপনাদের কর্মী সমর্থকরা বলছে লুট হয়ে গেছে, টাকা লুট। তারা কি রাষ্ট্রবাদী? তারা তো বিজেপি করে, কেউ কামিনী করেন, কেউ কাঞ্চন করেন, এদেরকে পার্টি থেকে তাড়ান। এটা আমি বলেছি, আমাকে থ্রেট করা হয়েছিল জানেন, কাজী মাসুম আক্তার মাননীয়া। আমরা তো চেষ্টা করি, আমাদের দুর্বল, অতি দুর্বল, আমাদের কথাকে পাত্তা দেয় কিনা যায় না, কিন্তু আমি আপনাদের চ্যানেলে দেখেছি কি নিদারুণ ভক্তি ভালোবাসা মানুষের কমেন্টে দেখেছি, আমরা প্রাণিত হই। বাংলার মানুষ কিন্তু সততাকেই বলে, অসততা তো স্থায়ী নয়। আপনি মিথ্যে বলবেন, মিথ্যে সাময়িক মানুষকে মেলাইন করতে পারে, কিন্তু দিনের শেষে সত্যই জয় হয়, সত্য মেব জয়তে। এই বাংলার একটা সংকট জানেন, ধরুন আপনি ধরুন কোনো কাজে ব্যর্থ হয়েছেন, তো আপনার প্রতিবেশী, আপনার আপন লোক ব্যর্থ হয়েছে, কোনো কাজ, ভালো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছে, দেখবেন আপনাকে নিয়ে কেউ সমব্যথী হবে না, উপহাস করবে আপনাকে নিয়ে। আপনি ধরুন চরম একটা সাফল্য পেয়েছেন, আনন্দিত হবে তো পাশের প্রতিবেশীরা, প্রচণ্ড সাফল্য পেয়েছে, কোনো ভালো কাজ করে সাফল্য পেয়েছে, প্রতিবেশী আপনার বাড়ির পাশের লোকদের রাত্রে ঘুম বন্ধ হয়ে যাবে, সে ঈর্ষায় পড়ে যাবে, পারলে তার ক্ষতি করবে। বাঙালি জাতির মধ্যে এমন একটা সংকট তৈরি হয়েছে, এটা প্রচুর ধরেছে ম্যাডাম। তাই আপনি যখন বিবেকবান বলছেন, দেখুন আপনার দলে কারা বিবেক বাড়াচ্ছে। আচ্ছা, আপনি বলছেন না দুর্নীতিকে প্রশ্রয় দিই না, আপনি যে স্টেজে বসেছিলেন, আপনার পেছনে কিন্তু একটু দূরে কিন্তু আপনার পেছনটাতে যাচ্ছে এই শওকত মোল্লা ছিল, কিন্তু দেখেছেন কি, সে কিন্তু বোম্বা দিয়ে, এটা আমি বলিনি ম্যাডাম, ক্ষমা করবেন, আমি জানবো তুই বোম্বা দিস, আপনি বলেছিলেন শওকত তুই তো বোম্বা দিস। আমার খুব ভয় হচ্ছিল, ও কি স্টেজে বসে বোম্বাচ্ছে, ফট করে উড়িয়ে দেবে না আপনাদের, আমার কিন্তু ভয় লাগছিল। পরে আপনি যখন বৃষ্টিকে থামতে বললেন, ও আচ্ছা ঈশ্বর থামিয়ে দিয়েছে, বৃষ্টি হচ্ছিল কিন্তু আপনি ভিজে গিয়েছিলেন, আর ভিজে হয়ে গিয়েছিলেন বলে কিছু ভুলভালো কথা বেরিয়ে আসছিল। আর অত ভিজে এই বয়স আপনার, কত চাপ বলুন তো, কিছু ভুল হলো, আমার কিন্তু ভয় হচ্ছিল। আবার আপনি কিছুদিন আগে যাদেরকে দুর্নীতি করতে তারাও কিন্তু পাশে বসছিল। ম্যাডাম, আপনি দুর্নীতি করতে আগে তারা, আপনি দূরের দুর্নীতি বন্ধ করবেন, ছোটখাটো লোকদের দুর্নীতি বন্ধ করবেন, এটা পরে, কিন্তু এই ঘরের দুর্নীতি বন্ধ করবেন। আর দুর্নীতি সহ্য করবেন না, পালন করেছেন। আমি ম্যাডাম রক্তাক্ত হয়েছি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আমি কাজী ভাষাতে বলছি ম্যাডাম, এই দুর্নীতি, অন্যায়, পাপ। আমি একজন শিক্ষক, আমি একজন প্রধান শিক্ষক, আমি যদি অন্যায় অবিচার বন্ধ করতে না পারি, শিক্ষাঙ্গনকে পরিশুদ্ধ করতে না পারি, ব্যর্থ প্রধান শিক্ষক, ব্যর্থ, আমি বলছি ব্যর্থ। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি চন্দ্রের নবীন হিসেবে গেছি, আপনি খোঁজ নিয়ে দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে, সেখানে অপরাধ অন্যায় দূরীকরণে কি হারে যত্নবান। হ্যাঁ, অত বড় বিশ্ববিদ্যালয় চেষ্টা করছি ম্যাডাম, ঈশ্বর কি ক্ষমতা দিয়েছে জানি না, ইচ্ছা তো আছে। তো আমাদের মতো লোক তো রক্তাক্ত হলো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, জাতীয় সঙ্গীত তো আমাদের, জাতীয় সঙ্গীত আমাদের না, আমাদের পরম শ্রদ্ধার ভক্তি, আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়াতে হবে। আপনি তো বলেছেন ম্যাডাম, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়াতে হবে, এটা ভারতের সংবিধান বলেছে। আপনি জাতীয় সঙ্গীত গাইছিলেন না, শ্রদ্ধা করছিলেন না, আপনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের, জাতীয় সঙ্গীত আমাদের। ম্যাডাম, মিডিয়া বলছে কাজী মাসুম আক্তারও আপনাদের, ওখানে জাতীয় সঙ্গীত গাইয়েছিলাম, ওটাও আপনাদের। আর জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে রক্তাক্ত হয়ে মৃত্যুকে পড়েছিলাম, ওটাও আপনাদের। যারা জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য রক্তাক্ত করেছিল, মৃত্যুকে ফেলেছিল, ওটাও আপনাদের, এই পশ্চিমবঙ্গের। ওটা তো বললেন না ম্যাডাম, রক্তাক্ত হয়েছিল ম্যাডাম, পুলিশের রিপোর্ট আছে। আমি মৌলবাদীর বিরুদ্ধে কথা বলেছিলাম, জাতীয় সঙ্গীত শুধু নয়, খবরের কাছে মৌলবাদীর বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম, পুলিশের রিপোর্ট আছে ম্যাডাম। হ্যাঁ, জাতীয় সঙ্গীত অন্যতম তার মধ্যে। ফেরাটিজম বন্ধ করেছিলাম, অন্ধত্ব বন্ধ করেছিলাম, ছেলে মেয়েদের নাচ গান কবিতা নাটক যেটা পছন্দ করেন, রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করেছিলাম ম্যাডাম ওখানে, ওটা ছিল অপরাধ। বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছিলাম, মেটিয়ে বলেছে ওটা ছিল অপরাধ, লিখিত প্রমাণ রয়েছে আমার কাছে ম্যাডাম, আছে। পশ্চিমবঙ্গ, ওটাও পশ্চিমবঙ্গ, মেটিয়ে বসটা পশ্চিমবঙ্গের বাইরে নয়। হ্যাঁ, মিনি পাকিস্তান বটে, এটা আমি বলি, বিলাল বলেছে, কিন্তু ওটা পশ্চিমবঙ্গের মধ্যে ম্যাডাম। সেই জাতীয় সঙ্গীত আপনি কি ঠিক গাইলেন ম্যাডাম? হ্যাঁ, আপনাকে দোষ দেবেন, এটা ভুলভাল একটু হয়ে যাবে, কত বৃষ্টি হচ্ছে, বয়স হচ্ছে, যমুনার গঙ্গা নয়, ওটা যমুনা গঙ্গা, যমুনার নয়, রটা নয় ম্যাডাম, একটু ভুল হলো না। ছাত্রছাত্রীদেরকে আমি সকালবেলা যখন প্রার্থনা সঙ্গীতটা গাইতে বলি, অনেক ছাত্রছাত্রী যমুনার গঙ্গা বলে, ঠিকই বলে,
আমরা দিনের পর দিন ওকে কারেকশন করে অনেক কষ্ট করে যমুনা গঙ্গা করিয়েছি ম্যাডাম। আপনার বিজেপি তৃণমূল দল একটা ট্রেনিং সেন্টার করুন, জাতীয় সঙ্গীতটা যেন অন্তত সঠিকভাবে গায়। আর আমাকে যারা মৃত্যুমুখে ফেলেছিল তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে ম্যাডাম, কোর্টে মামলা চলছে ম্যাডাম। আমি নিজের পকেটে পয়সা আমি নিজের পকেটে পয়সা লড়ছি ম্যাডাম। তাদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছে ম্যাডাম, ওদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দিয়ে ওদের জেলে ঢোকান ম্যাডাম। হ্যাঁ, আপনাদের ভোট দেয়, আপনি তো বলেছেন তৃণমূল করলেও ছাড়বো না। হ্যাঁ ম্যাডাম, ওরা তৃণমূল করে ম্যাডাম, ওই জন্য ওরা মুক্তি পেয়ে গেছে ম্যাডাম। আপনার প্রিয় দুধেল গাই ওরা তৃণমূল দলটি করে, তাহলে কি ওদের শাস্তি হবে না ম্যাডাম? আপনার কথার কাজের মিল হবে না ম্যাডাম? বিবেকের জয় হোক, বিবেকানন্দ তাই বলেছিলেন, বিবেকের জয়। আপনি এইটা তাহলে কি এবার তৃণমূলে বিত্তবান বিবেকবান পিউরিফিকেশন হবে না, হওয়া উচিত তো। উনি এতদিন ক্ষমতায় আছেন, ওনার বয়স হয়েছে ম্যাডাম, আমাকে একটু ডাকবেন ম্যাডাম। কোনো পদ দিতে হবে না, ক্ষমতা দিতে হবে না, দুটোই দরকার নেই, কিচ্ছু দরকার নেই। একটু পরামর্শ দেবেন ম্যাডাম, কি করলে সংখ্যালঘুদের মূল স্রোতে আনা যায়, তাদের আধুনিক করা যায়, তাদের সংস্কৃতিবান আরও করতে হবে। তারা তো দেশপ্রেমিক সত্তা তাদের মধ্যে আছে, যারা এটাকে নষ্ট করছে একটা অংশের মানুষ, তাদেরকে দেশপ্রেমী করতে হবে, তাদের জ্ঞান বিজ্ঞানে উন্নত করতে হবে, তাদের চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সংস্কৃতি, তাদের স্বাস্থ্য, তাদের চেতনার উন্নয়ন ঘটাতে হবে। তবেই তো মুসলমানদের উন্নয়ন, তবেই তো আপনাকে যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদের উন্নয়ন। এই কাজটা মাসমাস তারা করে এসছে, মৃত্যু মুখে পড়েছে ম্যাডাম। তবেই তো বিবেক হবে, সকলের সমমর্যাদা, সকলের সম উন্নয়ন। বলুন কি বলছেন? গতকাল মুখ্যমন্ত্রী এও বলেন যে আমার কাছে 10 লক্ষ চাকরি তৈরি আছে, বলছেন তিনি। এদিকে বঞ্চিত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, কি বলবেন? তা ভোট তো হয়ে গেছে, এবার 10 লক্ষ থেকে ছাড়ুন। আপনার দপ্তরের আপনি যেটা রেখেছেন, আপনার আঁচলের এখনো বাঁধা আছে হয়তো চাকরিটা, আপনি আঁচলটা আস্তে আস্তে খুলুন, খুলে চাকরিটা দিন। কিন্তু আপনি আর একজনকে চাকরি দিন। কালকে আমি খুব ভেবেছিলাম, আপনি কিন্তু বলেছেন তার কথা, ঘুরিয়ে বলেছেন যে 21শে জুলাই আমাকে মেরে ফেলতো, হত্যা হতো, 2-1 জন আমাকে বাঁচিয়ে দিয়েছে। সেই 2-1 জনের মধ্যে একজন হচ্ছেন পুলিশ অফিসার নির্মল বিশ্বাস, তার নির্দেশে এবং মানবিক নির্দেশে, হ্যাঁ, আপনার এই প্রিয় দুধেল গাই না, প্রিয় মুসলমান, আপনি ভালোবাসেন, আপনি আসসালামু আলাইকুম বলেছেন, ইনশাল্লাহ সবটাই বলেছেন, আপনি সব ধর্মটাই বলেন। আপনি মসজিদে কি সুন্দর লাগছিল না, ওই টিপু সুলতানের মসজিদের পাশে আবার আজান হচ্ছিল, আজানের সময় আপনাদের বক্তব্য বন্ধ হয়ে গিয়েছিল, আমি সব মন দিয়ে দেখেছি ম্যাডাম। কিন্তু আপনার সেই প্রিয় সিরাজুল ইসলাম মণ্ডল, যে যখন আপনাকে মারছে, আপনাদের 13 জন তখন মারা গেছে, যখন আপনাকে মেরে ফেলবে লাঠির আঘাতে বা বন্দুকের আঘাতে, তখন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ দীনেশ বাজপাই আপনার দিকে যখন তাক করে আছে মারার জন্য, বলছে उसको মার দো, সমস্ত খবরের কাছে দেখেছি। তিনি আমার কাছে এসে হাউ হাউ করে কাঁদছিলেন। কে? ওই সিরাজুল ইসলাম মণ্ডল, উনি কনস্টেবল ছিলেন, উনি বন্দুক ধরেছিলেন দীনেশ বাজপাই থেকে, অ্যাডিশনাল কমিশনার পুলিশ থেকে। দিদির দিকে যদি বন্দুক যায়, অন্যায় যদি চলতে থাকে, আপনাকে গুলি করবো। ম্যাডাম আপনি জানেন এটা? সমস্ত খবরের কাছে তখনও নিউজ হচ্ছে, এখনও হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, আপনি তাকে গত বছরে 2023 সালে ঠিক আগে ফোন করেছিলেন, ফোন করেছিলেন, সেই ফোনটাও শুনেছি আমি। ফোন করে বলেছিলেন তুমি এসো, তোমার চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, তোমার এরিয়ার টাকা। এই 25-26 বছরে, সেই 1993 সাল, আর আজকে 2024, 1996 সাল থেকে তার চাকরি চলে গেছে। ওই কারণে চাকরি চলে গেছে, মাননীয়কে বাঁচিয়েছিলেন বলে। সেই সিরাজুল ইসলাম মণ্ডল, তাকে গত বছর আপনি আপনার কাছে ডেকে গোপালিকা সাহেবকে ডেকেছিলেন, ডেকে বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে ওনার চাকরি চাই, ওনাকে চেক লিখে দাও, ওনার এই টাকা। আপনি বলেছিলেন না, উনি চাকরি চাননি, পাননি, এখনো কেউ কথা রাখেননি, আপনিও রাখেননি। আমি খুব আশা করেছিলাম যে 1 বছর পরে অন্তত তাকে আপনি স্টেজে তুলবেন। আপনি বিধুদের পরিবারের কাউকে স্টেজে তোলেননি, তাদের কথাও বলেননি। আপনি ইন্ডিয়ার কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন, আপনি বিজেপির কথা বলেছেন। লোকে তো ভাবছিল রাজনৈতিক মঞ্চে ম্যাডাম, আপনি একটা কাজ করতে পারতেন তো ম্যাডাম। এই পরামর্শ আপনার পাশ থেকে আমি দিতাম, আপনাকে নিশ্চিত করেই দিতাম যে এই এসো সিরাজুল হক মণ্ডল, তোমাকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলাম, তুমি আমার জন্য প্রাণ দিয়েছিলে, আজকে পৃথিবীতে আমি বেঁচে আছি তোমার জন্য, হ্যাঁ তোমাদের জন্য। আপনি স্বীকার করেছেন 21শে জুলাই আপনি মারা যেতেন, আপনাকে কেউ বাঁচিয়েছিলেন। সেই কেউদের নাম হচ্ছে এই সিরাজুল ইসলাম মণ্ডল, এই পুলিশের অফিসার নির্মল বিশ্বাস। তাদেরকে আপনি ডেকেছিলেন, আপনার বাড়িতে তার ছবি আছে,
আপনি এই কাজটি করতে পারলেন না। আপনি আগামীকালকে গতবারে 25শে জুলাই আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই গত 2023 সালে 25শে জুলাই 21শে জুলাই 4 দিন পরে আপনি ডেকেছিলেন। হ্যাঁ, আপনি 10 লক্ষ চাকরি দেবেন, সিরাজুল হক মন্ডলকে আপনি চাকরি দেবেন না। এই ধরাধামে আছেন, তৃণমূল পার্টি করেছেন, মুখ্যমন্ত্রী করেছেন। আপনি বেঁচে না থাকলে এত কিছু করতে পারতেন ম্যাডাম। আমার পরবর্তী প্রশ্ন আপনাকে, মুখ্যমন্ত্রী বলছেন আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ নয়, একদম বলছেন তিনি। তার দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ যেখানে, সেখানে কি করে বলছেন এই কথা? ম্যাডামের চটি ছিঁড়ে যায়, সেফটি পিন দিয়ে চটি আটকায়। ম্যাডাম মুখ্যমন্ত্রী, তার আগে এমপিও ছিলেন, সব টাকা মানুষের জন্য বিলিয়ে দেন। তিনি যা কিছু বইপত্র লেখেন, অজস্র বই লিখেছেন, শতাধিক বই লিখেছেন, নাটক, উপন্যাস, কবিতা। তিনি লয়ার, তিনি ভাষা কত জ্ঞান তার। তিনি ছবিও আঁকেন, দামি দামি ছবি, অনেক লোক কিনে, যাকে সুদীপ্ত কিনতেন, সারদা সুদীপ্ত, সেই টাকা তিনি জনগণের মধ্যে বিলিয়ে দিয়েছেন। মাননীয়া, আপনি আপনার বেতনটা বিলিয়ে দেন, বলেছেন তো আপনি তো কিচ্ছু সাধন করছেন। আপনাকে দেখলে আমার গৌতম বুদ্ধ মনে হয়। আপনাকে কেউ বুদ্ধ বলেনি না, আপনাকে তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, মা শারদা রানী রাসমণি বলেছেন, হ্যাঁ, ভগিনী নিবেদিতা বলেছেন, বুদ্ধদেব বলেন। আচ্ছা, ওটাও মনে কেউ বলবে। মাননীয়া, আপনি তো কিছু সাধক, আপনার তো কেউ নেই, আপনি তো কোনো, আপনার দামি মোবাইল রাখতেই হবে না, এটা তো রাখ কেন? নরেন্দ্র মোদীকে দেখুন, কত দামি দামি কম মনে। শুধু উনি বলছেন না খাওঙ্গা না খানে তুমরা। নিট পরীক্ষা কারা খাচ্ছে বলুন? নিট পরীক্ষা যে কেলেঙ্কারি হচ্ছে, কারা খাচ্ছে দেখুন, নরেন্দ্র মোদী দেখতে হবে এটা। ওই আম্বানিদের ওই ছেলের বিয়ে থেকে খরচা, ওই আদানি আম্বানি মাননীয় গেছেন নাকি? ও আচ্ছা, ওদেরকে একটু হাতে রাখতে হবে না মাননীয়াকে? যদি দুর্নীতি করুন, ওদের শিল্প নামতে হবে না? মোদীজিও আনছেন, মাননীয়, এই দিক দিয়ে কিন্তু এক আছে। এই দিক দিয়ে কিন্তু মুকুলের বক্তব্য সত্য, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, ওটা ঠিক আছে। ওরা রাজনীতি করতে গেলে ভাই এসব কেন আমার বেশি নেই। কিন্তু আম্বানির অনুষ্ঠানে কিন্তু গিরিজ কার্ডটা ইনভাইটের কার্ডের মধ্যে শোনা ছিল, শুনলাম, আমি জানি না। তো এগুলো তো থাকবে, এগুলো তো থাকি। আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমি শুধু একটা কথাই বলবো, মাননীয়া, আপনি ওই যে বললেন না গরিব থাকা, না বাংলার লোক গরিব থাকবে না, আনন্দ থাকবে, কিন্তু আপনি না ওই চোরগুলোকে ধরতে পারবেন একটু, যারা খুব ধনী হয়ে গেছে, যারা ডাল ভাত না খেয়ে রোজই রসগোল্লা খাচ্ছে আর মাটন খাচ্ছে, মটন খেয়েও হবে না, তার বান্ধবীদেরও খাওয়াচ্ছে, আবার একাধিক বান্ধবী, বুড়ো হয়ে গেছে। এই পার্থবাবুকে একটু দেখছেন তো, তার বেতনটা কিন্তু ভালোই ছিল। আপনি তো ভালোই বেতন পার্থবাবুদের দিতেন নাকি দিতেন না? জ্যোতিপ্রিয় কি ভালো বেতন দিতেন না? দিতেন তো। বলে মাননীয়া, গরিব হওয়ার যে স্লোগান আপনি দিয়েছেন, কিছু সাধনের স্লোগান, এবার দেখুন তৃণমূলের কারা কারা এটা পালন করছে। আমি নরেন্দ্র মোদীকে বলবেন যে দু ভাই বোনে মিলে না খাউঙ্গা না খানে দুঙ্গা, উনিও যেন এটা করেন আর আপনিও করুন, ভারতবর্ষ বাঁচবে, বাংলা বাঁচবে। আর নজরুল ইসলামের কথা যেটা বলেছেন, আপনি তো নজরুল আকামি করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সারে জাহাঁ সে আচ্ছা, কিংবদন্তি এই গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। মনীষীদের বাণী হোক কিংবা গান, কোনো কিছুকে বদলে দিতে তিনি তো 1 মিনিটও সময় নেন না। না, একটা একঘেয়েমি ভাল লাগে না। রোজ ধরুন আপনাকে যদি খাসির মাংস খাওয়ায়, ভাল লাগবে? কতদিন ধরে সারে জাহাঁ সে আচ্ছা ইকবালের লেখা হয় বলুন তো, স্যার কবি ইকবাল, তাহলে এটাও চেঞ্জ করতে হবে। উনি করে দিয়েছেন, মাননীয় অধিকার আছে। অত ভোট পেলে কিন্তু একটু, আর দেখুন বয়স হয়েছে, তারপরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে থামিয়ে দিয়েছে, কিন্তু খেয়াল করে দেখবেন, বৃষ্টি কিন্তু ওনার ঈশ্বর ওনাকে ভালোবাসেন আর কি, বৃষ্টি কিন্তু থেমে গেছে, আপনি খেয়াল করে দেখবেন। বৃষ্টি বেশি মাস্তানি করেনি, কিন্তু মাননীয়ার কাছে বৃষ্টিও মাস্তানি করতে পারবে না, অত সহজ। বৃষ্টি ভোট পেয়ে যায়, মাননীয় ভোট পেয়েছে। তো এত জনাদেশে একটা উত্তাপ থাকে, জানেন তো? এই যে সোহম ঘুষিরা মেরেছিল, ওটা ঘুষি ছিল না, ওটা জনাদেশে উত্তাপ ছিল, জনাদেশ শুনি। আরে মারবি মার, দুধের গাইকে মারবি, ওইটা একটু কন্ট্রোল করেছে, তুই মার অন্য কাউকে মার, এই যেটা সোহম করেছে। তো মাননীয়া এর আগেও করেছেন, সিধু কানু ডহর পরিবারের কে আছে, এটা মাননীয়া করেছে। আর মহাভারত নাকি নজরুল লিখেছেন, নজরুলকে কিন্তু খুব ভালোবাসে, জানেন তো? বিজেপিও ভালোবাসে, মমতা দিদিও ভালোবাসে, দিদি আর মোদি দুজনেই কিন্তু নজরুল সাহেবকে ভালোবাসেন, এটা কিন্তু বুঝতে হবে। এটা নজরুলের কিন্তু সৌভাগ্য বিরাট, সমস্ত কিছু নজরুলের করে দিই, মহাভারত নজরুলের লেখা, আর সারে জাহাঁ সে নজরুলের লেখা। কিন্তু সামিরুল বেচারি, সে নতুন নতুন রাজ্যসভায় গেছে, সে একটু
আমাদের দ্বারা অনুপ্রাণিত, আমরা ভুল ধরি সামিরুলটা তো ভুল ধরতে গেছে। আরে সামিরুল বুঝে শুনে কথা বল। সে বলছে না 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 দিদি ওটা নজরুলের। আমি সব মুখস্থ করে দিয়েছে ধমকি একদম মারব। মাননীয়া আপনাকে বলি, আপনার বয়স হয়েছে, আপনার ভুল হবে, এটা কোনো দোষ নয়, আপনার ভুল হবে, আপনার বয়স হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তারপরে অত সুন্দর ভাষণ, অসাধারণ ভাষণ। আমি ভাষণটাকে না ভাবছিলাম এটা ঈশ্বর দত্ত ভাষণ, দেবতা বলছে বলেন, কোনো এক মুনি ঋষির মুখ থেকে ভাষণটা আসছে আমার মনে হচ্ছে। তো ওটা ভুল হতে পারে, আপনি বলবেন ভাই একটু ভুলিয়ে গেছে, রেগে যাবেন না, বয়স হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি কাফের নন। তিনি অন্য হতে পারছেন, তিনি কাফেরও নতুন ব্যাখ্যা দেবে। আর শুভনন্দন হইল, অভিনন্দন শুভনন্দন। কাফের মানে যে ইসলামে বিশ্বাস করে না তাকে কাফের বলে, যে ইসলামে বিশ্বাস করে না তাকে কাফের বলে। কোন মুসলমান তাহলে কাফের না, ভালো মুসলমান। এবার ফিরাজ হাকিম বলেছেন যে ইসলাম ধর্মে আনতে হবে, বিরাট দায়িত্ব, কোরআনের বাণী শুনিয়ে তাদের ইমান আনিয়ে ইসলামে আনতে হবে। এবার যারা যারা ইসলামের বাইরে আছে তাদের প্রতি মানে একটু রাগ থাকতে পারে, ইসলামের অনেক পবিত্র কথা আছে কোরআন শরীফে, উনি শ্রদ্ধা করেন, মানেন। ওনাকে কেউ কেউ আল্লাহ বলেছিল এক সময়, মনে পড়ে তো, ওনাকে আল্লাহ বলা হয়েছে, এটা বলিনি, বলে ইসলাম। তো মাননীয় হয়তো মানেটা জানতেন না। মাননীয় আপনি বলুন অপরাধী, দুর্নীতিগ্রস্ত, পাপী বলুন, কাফের এটা হচ্ছে যারা ইসলাম ধর্মের দীক্ষা নেয়নি তারা শুধুমাত্র কাফের, যারা অমুসলমান তারা হচ্ছে কাফের। কাফের কথাটা হচ্ছে অমুসলিম, এটার মধ্যে কোনো অন্যায় নেই। অমুসলিম থাকাটা গোটা বিশ্বের মানুষের অধিকার আছে, ইসলাম না থাকাটা, ইসলাম ধর্মে গ্রহণ করা না করাটা বা অন্য নিজের ধর্মে থাকাটা তারা পূর্ণাঙ্গ অধিকার আছে। সেই অর্থে যদি কাফের হয়ে থাকে, মাননীয়ার একটু বয়স হয়েছে, সব কথা মাননীয়ার বলবেন না। এরপরে এই যে আমি বলছি, এই যে মাননীয়া বলেছেন, দেখুন সকালবেলা থেকে ট্রোল আর মিম শুরু হয়ে গেছে গোটা রাজ্যে। সব যুব সম্প্রদায় তাদের চাকরি নেই, তারা ওই নজরুল ইসলামের ওই যে আছে না সাড়ে চারশো, আচ্ছা, আর এই যে কাফের বলেছে এটা নিয়ে ট্রোল মিম কটাক্ষ করে হাসি লুটো পুটি, মাননীয় কিন্তু এইটাও দিলেন। আমার মনে হয় মাননীয় মাঝে মাঝে চান যে যুব সম্প্রদায়কে রসে বসে রাখতে হবে, এমন একটি কথা বলবো যে সবাই মিলে হোক কলরব করবে, আনন্দ করবে, মজা করবে, ফুর্তি করবে। এটা খারাপ কি আছে? আপনার কথা নিয়ে যদি কেউ আনন্দ পায়, অসুবিধা কি আছে? তাই মাননীয় অনেক কিছু দিয়েছে, যুব সম্প্রদায়কে চাকরি যদি পুরোটা দিতে নাও পারেন, আনন্দ তো দিয়েছেন। আপনি কাফের শব্দটির মধ্যে আনন্দটা খুঁজুন। আর নজরুল ইসলাম সাহেব সারে জাহাঁ সে আচ্ছা লিখেছেন, এটার জন্য আনন্দটা খুঁজুন। ধন্যবাদ।